আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা বেছে নেবেন ২৮ জন প্রতিনিধি। কেন্দ্রে কেন্দ্রে শেষ মুহূর্তের প্রস্তুতি, নিরাপত্তায় সতর্ক পুলিশ। যাচাই বাছাই করেই ভেবেচিন্তে আসলে ভোট দেওয়ার পরিকল্পনা করছে। ডাকসু নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, সো আমরা প্রচুর এক্সাইটেড। শান্তিপূর্ণভাবে আমরা আনন্দের মাধ্যমে যেন ভোটটা দিতে পারি। সিট সংকটটা যদি দূর করা যায় তাহলে মনে হয় যে আর একটু ভালো হয়। রাতের মধ্যেই আমাদের এই ব্যালটগুলো সমস্ত ইতে চলে যাবে। নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল। ভোট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই এখন বিএনপির লক্ষ্য। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনে যুক্ত হবেন তারেক রহমান। আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল, যান চলাচল ও দোকানপাট বন্ধ। স্থানীয় নির্বাচন অফিসে তালা, পুনর্বহাল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবার সারা দেশে ৩৩,০০০ মণ্ডপে হবে দুর্গাপূজা। বিসর্জন শেষ করতে হবে সন্ধ্যা ৭টার মধ্যে। হুমকি না থাকলেও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা নিয়ে সজাগ সরকার। এবং বুদ্ধিজীবী ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দিন উমরকে শেষ বিদায়। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের ফুলের শ্রদ্ধা। আবেগ আপ্লুত দীর্ঘদিনের সহকর্মীরা। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৮টি পদে নিজেদের প্রতিনিধি বেছে নেবেন প্রায় ৪০,০০০ ভোটার। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার আশা তাদের। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্র। নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে নির্বিঘ্নে ভোট দেওয়ার বিষয়ে আশাবাদী শিক্ষার্থীরা। যেভাবে হোক একজনকে ভোট দিলেই হবে সেরকম না, আসলে তারা আসলে যাচাই বাছাই করেই ভেবেচিন্তে আসলে ভোট দেওয়ার পরিকল্পনা করছে। সিট সংকটটা যদি দূর করা যায় তাহলে মনে হয় যে আর একটু ভালো হয়। আমরা সবাই খুবই এক্সাইটেড। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আমরা আনন্দের মাধ্যমে যেন ভোটটা দিতে পারি। আমি চাচ্ছি নতুনত্ব একটু আসুক, একটু পরিবর্তন আসুক। ডাকসু নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, সো আমরা প্রচুর এক্সাইটেড। আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হোক। মঙ্গলবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ৮টি ভোট কেন্দ্রে ভোট দেবেন ৩৯,৮৭৪ জন শিক্ষার্থী। এরই মধ্যেই প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্রগুলো। কর্তব্যরতরা বলছেন অধিকাংশ কাজ শেষ করেছেন তারা। প্রস্তুতির কাজ তো আমরা কালকে থেকে শুরু করছি, যেহেতু ভোট কালকে ডাকসু নির্বাচন, তো সেহেতু আশা করা যায় যে আজকে রাতের মধ্যেই আমাদের এই ব্যালটগুলো সমস্ত ইতে চলে যাবে, আপনার এই কেন্দ্রগুলোতে সব পৌঁছানো হবে। আর এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। টিএসসির সামনে পুলিশের নিরাপত্তা বক্স পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি অপারেশনস মোল্লা আজাদ। জানান, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। এদিন দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে ছাত্রদল মনোনীত আবিদ হামিম মায়েত পরিষদ অভিযোগ করেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে তাদের ফেসবুক আইডি ডিসেবল করে দেওয়া হয়েছে। বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় সাইবার অ্যাটাকের মাধ্যমে জনপ্রিয় প্রার্থীদের দমানোর চেষ্টা করা হচ্ছে। যারা মানবাধিকারে বিশ্বাস করে না, মত প্রকাশে বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে ইনশাআল্লাহ। এদিকে ডাকসু নির্বাচন উপলক্ষে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে। একই সঙ্গে এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করতে পারবেন না বহিরাগতরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। আগামীকালই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ উদ্দীপনা। নিজেদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে মরিয়া হয়ে রয়েছেন শিক্ষার্থীরা। তারা আমাদেরকে জানিয়েছেন যে সুষ্ঠু নির্বিঘ্নভাবে যাতে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, এমনটাই তারা আশা করছেন। এরই মধ্যেই কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে যেই নির্বাচন কেন্দ্রগুলি রয়েছে, 8টি মোট নির্বাচন কেন্দ্র রয়েছে, সেই নির্বাচন কেন্দ্রগুলিতে কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। এবং আমাদেরকে যে নিরাপত্তা কর্মীরা যেটি জানিয়েছেন বা সেখানে কর্তব্যরত যারা আছেন তারা যেটি জানিয়েছেন যে আজকে রাতের মধ্যেই ব্যালট বাক্সগুলো প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে যাবে এবং তার মাধ্যমেই কিন্তু প্রস্তুতি সম্পন্ন হবে। নিরাপত্তা নিয়ে যদি একটু বলতে চাই, নিরাপত্তার ব্যাপারে আজকে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি অপারেশনস তিনি আসলে টিএসসিতে এসেছিলেন, সেখানে পুলিশ বক্স স্থাপন করা হয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে পুলিশ কিন্তু তৎপর রয়েছে, কোনো রকম আশঙ্কা তারা দেখছেন না, তবে তারা যথেষ্ট তৎপর রয়েছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আর আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে আজকে কিন্তু নির্বাচনী প্রচারণা করার কোনো সুযোগ নেই, যেহেতু আগামীকালকে নির্বাচন। তবে আজকে একটি সংবাদ সম্মেলন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনোনীত আবিদ হামিম মায়েত পর্ষদ এবং তারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে অভিযোগটি জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে সাইবার অ্যাটাক করা হচ্ছে, তারা অভিযোগ জানিয়েছেন যে তাদের ফেসবুক আইডিগুলি ডিসেবল করে দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে একটি গোষ্ঠী আসলে রাজনৈতিকভাবে তাদের জনপ্রিয়তা দেখে রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করতে না পেরে আসলে তাদেরকে সাইবার অ্যাটাকের মাধ্যমে তাদেরকে আক্রমণ করছে। তো সব কিছু, তবে তারা এটা প্রত্যাশা করছেন যে ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জবাব দিবেন। সব কিছু মিলে শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি এবং বেশ উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি নেতাকর্মীরা জীবন দিলেও আন্দোলন থেকে সরে যাননি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই এখন বিএনপির লক্ষ্য। সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। নির্দিষ্ট সময়ের আগেই সারিবদ্ধভাবে ভোটারদের প্রবেশ, বেলা গড়াতেই উৎসবমুখর পরিবেশ ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ জুড়ে। দীর্ঘদিন পর এমন উৎসাহ উদ্দীপনায় নেতৃত্ব বাছাইয়ের সুযোগ পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। ঠাকুরগাঁও জেলা বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল 2017 সালে। তবে বৈরী সময় পেরিয়ে মুক্ত পরিবেশে এবারের সম্মেলন। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই কাটবে সব শঙ্কা। একটা সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের যে বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা একটা পরিবেশ পেয়েছি, এই পরিবেশটাকে সর্বস্তরের জনগণ গ্রহণ করেছে। এই প্রথম আমার মনে হয় যে একটা ঐতিহাসিক কাউন্সিল হতে যাচ্ছে ঠাকুরগাঁয়ে। উনি আসলে আমাদের এই সংঘাত যত রকম শুনতেছি এখন বর্তমানে ওটা কিছুই থাকবে না। জেলা বিএনপির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন মির্জা ফয়সাল আমিন। তবে সাধারণ সম্পাদক পদে লড়ছেন 3 জন। মানুষের সাথে যার অত্যন্ত সম্পৃক্ততা রয়েছে, ভালোবাসা রয়েছে, হৃদয় রিক্ততা রয়েছে, এমন একটি কমিটি আমরা দেখতে চাই, এমন একজন নেতৃত্ব দেখতে চাই। এই দেশের গণতান্ত্রিক প্র্যাকটিস চালু করতে হবে। দীর্ঘ 54 বছর এদেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমাদের একটাই লক্ষ্য, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, কিন্তু আন্দোলন থেকে সরে যায়নি। তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তারা 15 বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। আজকে আপনারা যারা আছেন, আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো বিএনপি তৃণমূলের এসব নেতাকর্মীদের প্রত্যাশা ভোটাধিকার ফিরে পাওয়া। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্বের হাত ধরে সে অধিকার নিশ্চিত করতে চান এসব মানুষ। একই সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণে 31 দফা নিয়ে উত্তর জনপদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে চান বিএনপির এসব নেতাকর্মীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছে তার কাছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করার পর থেকে একই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান এবং ভোট গ্রহণ সেটি চলছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে। আমার পেছনে যারা রয়েছেন তারা শেষ মুহূর্তে একেবারে যে ভোট গ্রহণ সেটি চলছে, অনেকে ভোট দিয়ে বের হচ্ছেন। আজকে মূলত এখানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মূলত ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে 4 জন ছিলেন, গতকালকে একজন প্রত্যাহার করে নিয়েছেন, যার ফলে 3 জন আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সকাল থেকে দেখেছি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে যে বড় মাঠ, এখানে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ ঠাকুরগাঁওয়ের 5টি উপজেলা এবং 3টি পৌরসভার বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন, যারা কাউন্সিলর হিসেবে আজকের এই সম্মেলনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং এখন কিন্তু চলছে খাবার বিরতি এবং একই সঙ্গে ভোট গ্রহণের শেষ মুহূর্তের। সবশেষ 2017 সালে ঠিক ঠাকুরগাঁও জেলা বিএনপির আরেকটি কমিটি হয়েছিল, কিন্তু তখন কিন্তু এত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসলে সম্মেলন করতে পারেনি। বলা চলে 17 বছর পর এরকম উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, উৎসবের আমেজের মধ্য দিয়ে এরকম একটি সম্মেলন ঠাকুরগাঁও জেলা বিএনপি করছে, যার ফলে স্বাভাবিকভাবে নেতাকর্মীদের মধ্যে কিন্তু আমরা উৎসাহ উদ্দীপনা দেখেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই জেলাটির বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন, সংসদ সদস্য ছিলেন। সেসব কারণেও কিন্তু নেতাকর্মীদের মধ্যে আলাদা উৎসব আছে। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে 3:30 নাগাদ বক্তব্য রাখার কথা রয়েছে দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার পর। নেতাকর্মীদের মধ্যে কিন্তু আসলে তারা জেনেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আসবেন। দীর্ঘদিনের তার যে নির্বাসিত জীবন সেটি কাটিয়ে নেতাকর্মীদের মধ্যে কিন্তু আসলে সেটি নিয়ে আলাদা কিন্তু উদ্দীপনা রয়েছে তাদের মধ্যে। সেটি ঘিরে কিন্তু তারা ভাবছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে এই অঞ্চল সহ সারা বাংলাদেশে নতুন করে বিএনপির যে জোয়ার সেটি বইবে। একই সঙ্গে দীর্ঘদিন যে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকা, একই সঙ্গে নির্যাতন নিপীড়নের শিকার হওয়া, সব কিছু মিলে কিন্তু 5 আগস্টের পরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সব জায়গায় যেমন আলাদা উৎসাহ উদ্দীপনা রয়েছে, ঠিক ঠাকুরগাঁওয়ে গত 17 বছর জুলাই আগস্ট আন্দোলন সহ গত 17 বছরে 12 জন বিএনপি নেতাকর্মী শহীদ হয়েছেন, হত্যার শিকার হয়েছেন। তাদের স্মরণও কিন্তু আজকে করা হয়েছে এবং অনেকে দীর্ঘদিনে যে মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন, এই সব কিছু পেরিয়ে আসলে নতুন করে যেই জেলা বিএনপির সম্মেলন এবং নতুন নেতৃত্ব এবং সেখানে ভোটাধিকার প্রয়োগ করার মতো যে সুযোগ, এই সব কিছু মিলে বিএনপির যে নেতাকর্মী রয়েছেন তারা মনে করছেন যে আগামী দিনে ঠাকুরগাঁও বিএনপি আরও বেশি শক্তিশালী হবে। এই অঞ্চলে সাধারণ মানুষের কাছে তারা বিএনপির বার্তা নিয়ে তারা পৌঁছাতে পারবেন। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। নির্বাচন বানচাল ও প্রশ্নবিদ্ধ করার জন্য মব সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে প্রেস ক্লাবের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় ডাকসু নির্বাচন সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থন দানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে, সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য হিন্দুস্তানের কলকাতা থেকে বসে বসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাইয়েরা, তারা মব সৃষ্টি করে দেশে একটা নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে, জানতে পারেন না? আগামীকাল যেন এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠের নির্বাচনকে কেউ ব্যাহত না করতে পারে। বাগেরহাটের একটি সংসদীয় আসন কমানোর প্রতিবাদে চলছে সকাল সন্ধ্যা হরতাল। জেলা নির্বাচন অফিসে তালা ঝুলি দিয়েছেন আন্দোলনকারীরা। হরতালের কারণে সকাল থেকে বন্ধ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের যান চলাচল। বন্ধ মোংলা ঘষিয়াখালী রুটে সব ধরনের নৌযান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে হরতালকারীদের বিক্ষোভ। নির্বাচন অফিসের প্রধান ফটকে ঝুলছে তালা।
সোমবার সকাল থেকে বন্ধ বাগেরহাটের আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল, চলেনি কোনো পণ্যবাহী যানও। ঢাকা খুলনা মহাসড়কের দশানী, নোয়াপাড়া, মোল্লাহাট সেতু ও খুলনা মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাস স্ট্যান্ড সহ জেলার অন্তত 20টি গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন হরতালকারীরা। পরে হরতালের সমর্থনে মিছিল হয় সড়কে। একটি বাদ দিয়ে 3টি আসন করা হয়েছে। দীর্ঘ শুনানির পরেও আমাদের কোনো দাবি মানা হয়নি, উপেক্ষিত হয়েছে। বাগেরহাটের সাধারণ জনগণ আমাদের সাথে আমাদের এই হরতালে সাড়া দিয়েছে। এর জন্য বাগেরহাটের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমেছে। অবিলম্বে জেলায় আসন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। শেখ হাসিনা যেমন তিনি যে কায়দায় দেশ পরিচালনা করেছেন, আজকে মনে হয় সিইসির পিছনে এমন কোনো হয়তো কুশীলব অথবা কোনো ষড়যন্ত্রকারী লুকিয়ে আছে, যার কারণে তিনি এই স্পর্ধা তিনি দেখিয়েছেন। আমরা অবশ্যই এটা কঠোর কর্মসূচির মাধ্যমে এটাকে প্রতিহত। এদিকে হরতালের কারণে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বন্ধ মোংলা ঘুষিয়াখালী রুটে সব ধরনের নৌ চলাচল। বন্ধ রাখা হয়েছে নদী পারাপারের খেয়া ট্রলারও। এতে নদীর দুই পাড়ে ইপিজেডের গার্মেন্টস কর্মীসহ শত শত মানুষ দুর্ভোগে পড়েন। 30 জুলাই ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় 3টি আসনের প্রারম্ভিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। পরে শুনানি শেষে 4 সেপ্টেম্বর শুধু সীমানা পরিবর্তন করে 3টি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 3য় দিনের সাক্ষ্য গ্রহণে সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যে ডাক্তার রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে মুখী চাপ প্রয়োগ করে রিপোর্ট 4 বার বদলানো হয় উল্লেখ করে সাক্ষ্যে তিনি বলেন। এ সময় তিনি বলেন, ময়নাতদন্তের প্রথম রিপোর্টটি সঠিক ছিল। এর আগে এই মামলার সাক্ষ্য দেন আবু সাইদের বাবা এবং প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক। তারা সাক্ষ্যে আবু সাইদকে গুলিবিদ্ধ করার ঘটনা তুলে ধরেন। আর বাবা বলেন, বেঁচে থাকা অবস্থায় সন্তান হত্যার বিচার দেখে যেতে চান তিনি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 13তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। দুপুরের সময় আরও থাকছে, কুমিল্লায় নিজ বাড়ি থেকে মা মেয়ের লাশ উদ্ধার, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ। বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হত্যার মূল হোতা গ্রেফতার। আবারও ছাত্র সংসদ নির্বাচনের খবর। দুদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গ্রহণ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিলি করছেন তারা। এক হল থেকে আরেক হলে ছুটছেন। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান ও অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিচ্ছেন সব প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। প্রচারণার শেষ হচ্ছে আগামীকাল। ভোট গ্রহণ হবে 11 সেপ্টেম্বর। এদিকে ভিপি পদে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন সম্প্রীতির ঐক্য প্যানেলের অমর্ত্য রায়। শেষ মুহূর্তের প্রচারণা আমরা যা বুঝলাম, আসলে স্টুডেন্টরা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছেন। ইতিমধ্যে আমরা আমাদের ইশতেহার ঘোষণা করেছি এবং ইশতেহারগুলোকে তারা অনেক বেশি সাধুবাদ জানাচ্ছেন। খুবই সাফল্যমণ্ডিতভাবে বা অতীত ঐতিহ্য যেরকম ছিল সেই রকমভাবে আমরা জয়লাভ করব। আমরা চাই আমাদের ক্যাম্পাসের ভালো হোক, এর জন্য আমরা সৎ যোগ্য ব্যক্তিকেই ইনশাল্লাহ নির্বাচিত করব। সবার জন্য, মানুষের জন্য করতে চান এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করতে। তাকে যে আদেশের বলে এখানে প্রার্থিতাটা স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেই আদেশটি আমরা স্থগিত হতে চাইছি। এর বাইরে আমাদের কোনো প্রার্থনা নেই। আমাদের আশা, কালকে আশা করছি আমরা এই রিটটির শুনানি করতে পারবো এবং তখন আমাদের বিশ্বাস যে হাইকোর্ট বিভাগ এই শুনানি শেষে অমর্ত্যকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে দেবেন, প্রতিযোগিতা করতে দেবেন। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের যে আর মাত্র একদিন প্রচারণার বাকি রয়েছে, এই অংশের মধ্যে নির্বাচনী প্রচারণা চলছে তোরে জোরে। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকাল থেকে দেখেছি নির্বাচনে অংশ নিয়েছে ছাত্রদল, ছাত্র শিবির সহ স্বতন্ত্র প্রার্থীরা। ইতিমধ্যে কিন্তু আমরা যে জিনিসটি জানতে পেরেছি সেটা হচ্ছে যে সম্প্রীতি ঐক্য প্যানেলের যে ভিপি প্রার্থী ছিল তিনি কিন্তু
নির্বাচনে তার অধিকার ফিরে পাওয়ার জন্য কিন্তু হাইকোর্টে একটি রিট করেছেন সেই বিষয়টি, এবং একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি শঙ্কা বিরাজ করছিল যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে তিনি কি এই বিষয়ে নির্বাচন বন্ধের ব্যাপারে রিট করেন কিনা, কিন্তু সেই বিষয়টি কেটে গিয়েছে, তারা জানতে পেরেছে। এই প্রক্রিয়ায় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই সকল প্রার্থীরা তুমুল বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 7টি প্যানেলে অংশগ্রহণ করবে প্রায় 178 জন প্রার্থী, এবং তাদের কিন্তু নির্বাচনী প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। অর্থাৎ আগামীকাল নির্বাচনী প্রচারণা শেষ দিন, রাত 12টার মধ্যে নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে। সেই লক্ষ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রতিশ্রুতি এবং নিজেদের যে সকল কর্মকাণ্ডগুলো দিয়ে বিশেষ করে ভোটারদের খুশি করা যায় সেই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ছাত্র শিবির এবং ছাত্রদল, বিশেষ করে ছাত্র শিবির 9টি প্রতিশ্রুতি দিয়েছে এবং ছাত্র দল 8টি প্রতিশ্রুতি দিয়ে এজেন্ডা ঘোষণা করেছে, যেগুলো নির্বাচিত হতে পারলে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সেই রূপে গড়ে তুলবেন বলে তারা জানিয়েছেন। ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থীরাও তাদের আলাদা আলাদা ভাবে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সবচেয়ে অধিক পরিমাণে নিরাপত্তা ব্যবস্থার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা সহ অন্যান্য সকল প্রস্তুতি সম্পন্ন করছে প্রশাসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছেন যে অমর্ত্য রায়কে নিয়ে যে সমস্যা, সেই সময় তার সদস্যপদ বাতিল হয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফেরত চেয়ে স্বতন্ত্র ভিপি প্রার্থী জুলিয়াস সিজারের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার রিটের ওপর শুনানি শেষে আদেশ দেন বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ। এর আগে গত 31 আগস্ট রিট করেন জুলিয়াস সিজার। রিটে ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে রিট আবেদনে চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়। গত 4 সেপ্টেম্বর জুলিয়াস সিজারের রিট কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। পরে এই বেঞ্চে রিটটি দায়ের করেন ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ ও ছাত্র নির্যাতনের অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়া জুলিয়াস সিজার। তারা চেয়েছিলেন রুল তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্য, তাকে ব্যালট পেপার দেওয়ার জন্য এবং ভিপি পদে নির্বাচন যেন স্টে করা হয়, সেই জন্যই তারা চেয়েছিলেন। তো আজকে মাননীয় হাইকোর্ট ডিভিশন তার এই রিট পিটিশনটি সামারিলি রিজেক্ট করে দিয়েছেন। তার অর্থ হলো আগামীকালকে তিনি প্রার্থী হতে পারবেন না, তিনি নির্বাচনে কন্টেস্ট করতে পারবেন না, ভোটার তালিকাও তার নাম থাকবে না, এবং আগামীকালকে যথারীতি সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন ডাকসুয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। মার্ক্সবাদী তাত্ত্বিক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দিন উমরের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হয় জানাজা। বিশিষ্টজনরা বলছেন সৃষ্টিকর্মের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন বদরুদ্দিন উমর। বিদায় কমরেড বদরুদ্দিন ওমর একাধারে যিনি ছিলেন বামধারার রাজনীতিক, চিন্তায়, দর্শনে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এক উজ্জ্বল নক্ষত্র। 94 বছরের জীবনে তিনি লড়ে গেছেন দলমতের ঊর্ধ্বে। তাই কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্তারা, বিএনপি, এনসিপি, বাম দল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা এক কাতারে দাঁড়িয়ে জানালেন শেষ শ্রদ্ধা। শ্রেণী বৈষম্যহীন সমাজ গঠনে বদরুদ্দিন ওমরের কর্মময় জীবন সব সময় অনুপ্রেরণা হয়ে পথ দেখাবে বলে মনে করেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। উনি ওনার ইতিহাস রচনায় ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি। উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। কখনোই আপোষ করেননি, কোনো কিছু চাননি, তিনি একভাবে লিখে গেছেন এবং তার লেখার মধ্যে যে একটা সততা ছিল। বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন, সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও গ্রহণযোগ্যতার ছাপ রেখে গেছেন। বাংলা, ইংরেজিতে শখানেক বই লিখেছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও রেখেছেন সোচ্চার ভূমিকা। রাজনৈতিক সহযোদ্ধারা বলছেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন ন্যায়ের পক্ষে শির দ্বারা সোজা করে লড়ে যাওয়া এক যোদ্ধা। তাই তো বাংলা একাডেমি, স্বাধীনতা পুরস্কার সহ সব পুরস্কার তিনি ফিরিয়ে দিতে পেরেছেন। পুঁজিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে তিনি প্রায় নেতৃত্বের ভূমিকায় তিনি পালন করে এসছেন। আমার আরও আজীবন শ্রমিক শ্রেণীর মুক্তি, সমাজতন্ত্র, সাম্যবাদের আদর্শকে ধারণ করে এবং মেহনতি মানুষকে সেই সংগ্রামে সামিল করার জন্য তিনি কাজ করে গেছেন। সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে এবং শেষ দিন পর্যন্ত অটল থাকে, তাহলে সেখানে ব্যক্তির সুযোগ নেওয়ার প্রশ্ন আর থাকে না। ভাষা আন্দোলন, কৃষক আন্দোলন, ৬৯-এর অভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম হয়ে যুদ্ধোত্তর বাংলাদেশের ৫ দশকের রাজনৈতিক গতিপ্রবাহ তার লেখনীর মাধ্যমে জীবন্ত হয়ে থাকবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। অনেক সত্য ছিল, যে সত্যগুলো বদরুদ্দিন ওমর সাহেব অন্ধকার থেকে আলোতে এনেছেন। যারাই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তনের জন্য লড়বেন, চিন্তা করবেন, তাদেরকে অবশ্যই বদরুদ্দিন ওমরের লেখার সাথে তাকে পাঠ করতে হবে। যা শিক্ষা আমরা পেয়েছি, এটাকে আশ্রয় করে আমরা একটা বড় জায়গায় পৌঁছাবো। শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দিন ওমরের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে। রোববার সকালে বাংলাদেশের স্পেশালাইজড হাসপাতালে মারা যান বদরুদ্দিন ওমর। ৯৪ বছরের বর্ণাঢ্য জীবনে শিক্ষকতা, রাজনীতিক হিসেবে আলো ছড়িয়েছেন তিনি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দোকান ভাড়া নেওয়ার নামে মালিককে অফিসে ডেকে মারধর ও জোর করে শতাধিক স্ট্যাম্পে সই করিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বরকতুল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, পরে থানায় অভিযোগ দিলে চালানো হয় হামলা, ভাঙচুর ও লুটপাট। স্বপন আহমেদের রিপোর্ট। আর একবার থানাতে ফোন দেয়, পুলিশ সব জ্বালাই দেবে, একদম পেট্রোল দিয়ে জ্বালাই দেবে। ঘটনার সূত্রপাত ২৪ আগস্ট পূর্বাচল ১৩ নম্বর সেক্টরের আরবি আলিনা ফুড পার্কের এই দোকান ভাড়া দিতে বিজ্ঞপ্তি দেন দোকানের মালিক আশিকুর রহমান ও আরাফাতুর রহমান। এতেই বিপদের শুরু দুই ভাইয়ের। দোকানটি ভাড়া নিতে ৩০ আগস্ট মালিকদের বাড়িধারা ডিওএইচএসে নিজের অফিসে ডেকে নেন বরকতুল্লাহ। দুই ভাইয়ের অভিযোগ, সেখানে গেলে মারধর, হুমকি ধামকি দিয়ে শতাধিক স্ট্যাম্পে সই করানো হয় তাদের। মারধর করার দোকানে কি চান আপনারা? তখন বলে যে তোর এই জায়গা আমার পছন্দ হয়েছে, আমি এটা দখল নিব। আনুমানিক ১০০টা ফাঁকা স্ট্যাম্পে সিগনেচার রাখে ৩০-৩৫ সেটে। আমরা স্বেচ্ছায় তাকে এগুলো দিয়ে আসতেছি, এরকম জবানবন্দিমূলক একটা ভিডিও ধারণ করে রাখে। ঘটনার পরদিন ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে তাদের মোবাইল ফোনে আসে হত্যার হুমকি। যদি আমার আর একবার থানাতে ফোন দেয়, তাহলে নিশ্চিত থাক এরপরে এটা পুলিশ সব জ্বালাই দেবে, একদম পেট্রোল দিয়ে জ্বালাই দেবে। অভিযোগ তুলে না নেওয়ায় সেদিন রাতেই পূর্বাচল আরবি আলিনা ফুড পার্কে চালানো হয় হামলা, ভাঙচুর ও লুটপাট। মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় বরকতুল্লাহকেও। আমার হাতটি ধরে বলে যে হচ্ছে আমার নামে জিডি করছস, হ্যাঁ জিডি তো দেবো, এই কথা বলে সে টানা হিচড়া করে আমাকে এই জায়গায় নিয়ে আসে। তো হচ্ছে ছোট মালিক যে তারে হচ্ছে ব্যাপক মারধর করেছে, চেয়ার দিয়ে, তারপরে হেলমেট দিয়ে মাথা ফাটাই ফেলাইছে, পিটে। বাড়িধারা ডিওএইচএস এর ১১ নম্বর রোডের ৫৩৩ নম্বর বাসায় অভিযুক্ত বকু গ্রুপের চেয়ারম্যান বরকতুল্লাহর অফিস। সেখানে না পেয়ে তার সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও গরমিল পাওয়া যায় তার কথায়। এটা একবারই অসত্য কথা। আমাকে ওনারা অফার করছিল যে সরকারি জায়গা আমি কিনবো কিনা, তাই আমি বলছি না, এটা তো কিনা যায় না। আপনি মাত্রই বললেন যে ওদেরকে আমি চিনি না, কিন্তু এখন আবার বলছেন যে আমি ওরা আমাকে যে ফরম্যাটটা দিয়েছে। একটা হাতে যে অনেক দূর সম্পর্ক চিনি, আরেকটা হাতে হঠাৎ করে কথা হচ্ছে। আমি তো বললাম যে ওরা সরকারি জায়গা ভাড়া দিতে আসছে। ফোনালাপ শেষে কক্ষ থেকে বেরিয়ে আসার সময় বাধার মুখে পড়ে সময় সংবাদের প্রতিবেদক। বাইরে থেকে দরজা আটকে দেন বরকতুল্লাহর লোকজন। বরকতুল্লাহর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং এই সংক্রান্ত তদন্ত ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ করা হয়েছে। ইনভেস্টিগেশন অফিসার কাজ করতেছে। এর আগেও বরকতুল্লাহর বিরুদ্ধে ভুয়া রিক্রুটিং এজেন্সি খুলে বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রচার করেছে গণমাধ্যম।
স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, দুপুরের দিকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী 5 জনকে গ্রেফতার করা হয়। শাহবাগ থানার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আবু আলম শহীদ খান 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে তাকে ওএসডি করা হয়। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর 3 মাসের মধ্যে পরপর 4টি পদোন্নতি পেয়ে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হন তিনি। 2015 সালে অবসরে যান আবু আলম শহীদ খান। দুপুরের সময় আরও থাকছে, পূর্ব জেরুজালেমে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল অন্তত 4 জনের, আহত আরও 20। হামলাকারীর খোঁজে অভিযানে ইসরায়েলি পুলিশ। ব্যাংক উদ্যোক্তাদের রিটে ঝুলে যাওয়ার পথে 5 ইসলামী ব্যাংকের ভাগ্য। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একীভূতকরণের পক্ষে নয় বলে আবারও জানালেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক। সুদমুক্ত আর্থিক সহায়তা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব বলে মত তাদের। 2 সেপ্টেম্বর থেকে দুর্বল 5 শরিয়াভিত্তিক ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে শুনানি হয় বাংলাদেশ ব্যাংকে। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত হওয়ার পক্ষে থাকলেও বিপক্ষে অবস্থান নেয় সোশ্যাল ইসলামী ও এক্সিম। সোমবার আবারও সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানালেন সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালকরা। 14,000 কোটি যদি লোন থাকে, 30-32 লক্ষ অ্যাকাউন্ট হোল্ডার, তারা যে ডিসার্টেড হয়ে যাবে, এরা কোন ইসলামী ব্যাংকে দিয়ে চলে আসবে না। আসল কথা হলো ওইটা, আমরা কিভাবে দেবো সেরকম কথা না, ব্যবসা করতেছে ব্যাংক দেবো টাকা। সাবেক পরিচালকরা জানান, সোশ্যাল ইসলামীর পূর্বের পর্ষদের কাছে দায়িত্ব দিলে আবারও ঘুরে দাঁড়াবে ব্যাংকটি। এছাড়া সুদমুক্ত আর্থিকভাবে সহায়তা করা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব বলেও মত তাদের। আমরা তো উপযুক্ত টু টেক ওভার দিস ব্যাংক, তাই না? আপনি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সহযোগিতা তো করতেই হবে। যে কোনো ব্যাংকে বেঁচে থাকার জন্য বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব এটা। এরই মধ্যে ব্যাংক রেজুলেশন 2025-কে চ্যালেঞ্জ করে 5 ব্যাংকের শেয়ার হোল্ডারদের রিট আবেদন হয়েছে উচ্চ আদালতে। ফলে রিট নিষ্পত্তি করে বাংলাদেশ ব্যাংকে মার্জারের পথে হাঁটতে হবে বলে মত আইনজীবীদের। একটা যখন ল চ্যালেঞ্জ হয়েছে, এক্সপেক্টেড যে লটা হাইকোর্টে সর্বোচ্চ আদালতে যখন পেন্ডিং, তখন সেই ব্যাপারে একটা সুরাহা হয়, কারণ এটা একটা পাবলিক পলিসির ব্যাপার, মানুষের স্বার্থের ব্যাপার। ভালো হবে কি মন্দ হবে সেগুলো আসলে যাচাই হওয়া প্রয়োজন আছে। তার মতে তাড়াহুড়ো না করে ব্রিজ ব্যাংক করতে বড় বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার থেকে এলে আমানতকারী সহ নিরাপদ হবে শেয়ার হোল্ডাররাও। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় $30 বিলিয়ন দরকার বাংলাদেশে, কিন্তু অর্থ প্রদানে কাঙ্ক্ষিত সাড়া দিচ্ছে না উন্নত দেশ ও দাতা সংস্থাগুলো। সকালে পিকেএসএফ মিলনায়তনে জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। আর প্রেস সচিব মনে করেন, আন্তর্জাতিক ফোরামে ক্ষয়ক্ষতির চিত্র যথাযথভাবে তুলে ধরতে না পারার কারণেই তহবিল পাওয়া যাচ্ছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে তাপমাত্রা, বদলে যাচ্ছে বৃষ্টিপাতের ধরন, চরম ভাবাপন্ন হয়ে উঠছে আবহাওয়া, মারাত্মক প্রভাব পড়ছে কৃষি ও অর্থনীতিতে। ওয়ার্ল্ড ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষ 10-এ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে 2050 সাল নাগাদ ডুবতে পারে দেশের 17% ভূমি। এতে বাস্তুচ্যুত হতে পারেন 2 কোটি মানুষ। সোমবার পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় $30 বিলিয়ন প্রয়োজন, কিন্তু অর্থ প্রদানে কাঙ্ক্ষিত সাড়া দিচ্ছে না উন্নত দেশ কিংবা দাতা সংস্থাগুলো। আমি যতটুকু মনে করি যে সাহায্য সহায়তা দেওয়া সেটা আসছে না। একটা বোধহয় হিসাব করা হয়েছে বোধহয় $30 বিলিয়ন বোধহয় দরকার না, 29 বিলিয়ন বোধহয় দরকার বাংলাদেশের জন্য। $30 বিলিয়ন আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের যান বেরিয়ে যায়। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক চিত্র আন্তর্জাতিক ফোরামে যথাযথভাবে তুলে ধরতে না পারার কারণে তহবিল পাওয়া যাচ্ছে না বলে মনে করেন প্রেস সচিব। এমন কোনো কিছু নাই যে ক্লাইমেট চেঞ্জ আমাকে এফেক্ট করছে না, কিন্তু এই গল্পগুলো তো আমরা বাইরে বলছি না। এই গল্পগুলো আমাদের মধ্যে থাকছে, এই গল্প নিয়ে খুব ইন্টেন্সিভ রিসার্চও হচ্ছে না, এবং ফলে আমরা যে ফান্ডিংটা পাওয়ার কথা সেই ফান্ডিংয়ের জন্য আমরা
বড় রকমের কেস বিল্ড আপ করতে পারছি না। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কথা না বলে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন নীতি নির্ধারকরা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জের রশিদপুর ৩ নম্বর কূপ পুনঃখননের পর নতুনভাবে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এখান থেকে শিগগিরই জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস যোগ হবে বলে জানিয়েছে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি। সিলেট গ্যাসফিল্ড কোম্পানির প্রায় বন্ধ হয়ে যাওয়া রশিদপুর ৩ নম্বর কূপ পুনঃখননের কাজ শুরু হয় চলতি বছরের ১২ জুলাই। কাজ শেষে গত শুক্রবার কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়ে। এখন চলছে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের কার্যক্রম। প্রোডাকশন টেস্টের পরে আমরা আশা করছি যে হয়তো ৮ মিলিয়ন হারে গ্যাস আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবো। এতে আমাদের ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে। আরো বর্তমানে জাতীয় সঞ্চালন লাইনে প্রতিদিন ১৩ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি। ২০২৬ সালের মধ্যে সরবরাহ ১৬ কোটি ৪০ লাখ ঘনফুটে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে। কূপগুলোতে যখন গ্যাসের পরিমাণ কমে আসে তখন পানি হচ্ছে নিচে থেকে লেয়ারে ইনভার্ট হয়। তো অতিরিক্ত পানি প্রোডাকশন যখন হয় তখন সে গ্যাসকে সাপ্রেস করে আর গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যায়। সেভাবে আসলে এটার গ্যাস উৎপাদন কমে আসার ফলে ওয়ার্কওভারের প্রোগ্রাম নেওয়া হয়েছিল। ১৯৯৪ সালে রশিদপুর ৩ কূপটি আবিষ্কারের পর পাইপলাইনে পানি আসায় বন্ধ হয়ে যায় গ্যাস উত্তোলন। ২০২৬ সালের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি একটার পর একটা কূপ খনন এবং পুনঃখননের কাজ চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই কূপ থেকে নতুনভাবে গ্যাস পাওয়া গেল। সিলেটের হবিগঞ্জের বাহুবলে রশিদপুর ৩ নম্বর গ্যাস কূপ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। একসময়ের মৌসুমী রোগ ডেঙ্গু এখন বছর জুড়েই এক ভয়াবহ আতঙ্কের নাম। সেই ডেঙ্গুর কবলে পড়া রোগী যদি হয় শিশু, তবে আতঙ্কের সঙ্গে জুড়ে বসে গভীর শঙ্কা। হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা। প্রিন্স আরিফিনের ক্যামেরায় শাহরিয়ার সৌমিকের রিপোর্ট। আমার একটা বাচ্চা চলে গেছে ডেঙ্গুতে, আর কোনো বাচ্চা যেন অকালে প্রাণ না হারায়। কিছুদিন আগেই ৩ মাস বয়সী ছোট্ট মেয়ে হাবিবাকে নিয়ে ডেঙ্গুর সঙ্গে পাঞ্জা লড়েছেন কণা খানম। তবে শেষ রক্ষা হয়নি, হারিয়েছেন মেয়েকে। সেই শোক না কাটতেই ৫ বছর বয়সী আরেক সন্তান হাসফিকে নিয়ে আবারও হাসপাতালে। শত্রু সেই পুরনো ডেঙ্গু। কণার মতো এমন অসংখ্য বাবা মা সন্তানকে নিয়ে ডেঙ্গুর সঙ্গে লড়ছেন জীবন মরণ লড়াই। সেপ্টেম্বর মাস থেকে সংক্রমণ বাড়ার প্রচলিত নিয়ম ভেঙে ডেঙ্গু ছড়াচ্ছে বছর জুড়েই। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৩৫,০০০। উদ্বেগের বিষয় হল মোট আক্রান্তের প্রায় ১১,০০০ই শিশু। শিশু মৃত্যুর সংখ্যা প্রায় ৩৫ জন। হাসপাতাল কর্তৃপক্ষের মতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ডেঙ্গুতে প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি ঝুঁকিতে থাকে শিশুরা। বাচ্চা বেশি পেট ব্যথা করে বা বাচ্চা বেশি বমি করে, বাচ্চা যদি নেতিয়ে পড়ে বা পেশাব কমে যায় আগের তুলনায়, তাহলে সেই বাবা মাকে আমি বলবো অবশ্যই বাচ্চাকে বাসায় রাখার কোনো সুযোগ নাই। শিশুরা নিজেদের শারীরিক অবস্থা বোঝাতে সক্ষম না হয় অভিভাবকদের বেশি সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা আর অপরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করে মশা জন্ম নেয়ার অনুকূল পরিবেশ। বাড়তে থাকে এডিস মশা, আর সে মশার কামড়ে একটি শিশু তার পড়ার টেবিল থেকে ছিটকে পড়তে পারে আইসিইউ ঘর পর্যন্ত। তাই ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন আর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। বাড়াতে হবে নাগরিক সচেতনতা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। অধিকৃত পূর্ব জেরুজালেমে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। ইসরায়েলি পুলিশ জানায় অঞ্চলটির একটি অবৈধ বসতির বাইরে ২ বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। কিছুক্ষণের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। রামত এলাকাগামী সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রশাসন। অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে আহত ব্যক্তির সন্ধানে এলাকায় টহল অব্যাহত রেখেছে তারা। জাপানের প্রধানমন্ত্রী শিগগিরই ইসিবা পদত্যাগ করায় দেশটির রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলীয় চাপ ও জনপ্রিয়তা
কমে যাওয়ার প্রেক্ষাপটে নেওয়া এই সিদ্ধান্তে শুধু অভ্যন্তরীণ রাজনীতিই নয়, বিদেশি শ্রমিকদের ভবিষ্যতেও প্রভাব পড়তে পারে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। দলের ভেতরে ভাঙন এড়াতে পদত্যাগের ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী। ক্ষমতায় আসার পর সংস্কার ও নীতি পরিবর্তনের নানা উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সমালোচনার অভ্যন্তরীণ চাপ সামলাতে ব্যর্থ হন তিনি। এতে দেশটির রাজনীতিতে দেখা দিয়েছে চরম সংকট। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তের ফলে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভেতরে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রতিযোগিতা শুরু হবে। তাকাইচি, কোইজুমি ও হায়াশির মতো প্রার্থীদের নাম এর মধ্যেই আলোচনায় উঠে এসেছে। ফলে উত্তরসূরি নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা। এখন চারদিকে শুল্ক নিয়ে অস্থিরতা চলছে। আমি আশা করি পরবর্তী প্রধানমন্ত্রী এমন একজন হবেন যিনি শুল্ক ইস্যুগুলো সঠিকভাবে সামলাতে পারবেন এবং কূটনৈতিক বিষয়গুলো আরও দক্ষভাবে পরিচালনা করবেন। বাংলাদেশ সহ এশিয়ার বহু দেশের শ্রমিক জাপানে কর্মরত। নতুন নেতৃত্ব বিদেশি শ্রম নীতিতে পরিবর্তন আনলে সরাসরি প্রভাব পড়বে প্রবাসীদের উপর। তাই দেশটির রাজনীতির পরিবর্তন কর্মসংস্থানের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগে যে সরকারটা ছিল আবে, তো তার কাছ থেকে আমাদের যে সাপোর্টগুলো পাইছিলাম সেই সাপোর্ট এখন আর পাচ্ছি না। আগে ছিল হচ্ছে আপনার সহজেই বিজনেস ভিসায় যাওয়া যেত, কিন্তু এখন যে নতুন আইন হচ্ছে সেই নতুন আইন অনুযায়ী আরো কঠোর থেকে কঠোর হচ্ছে। জনমনে এ পদত্যাগ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে সময় উপযোগী ও প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ শঙ্কা প্রকাশ করছেন দেশটির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে। বিশেষ করে জাপানের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে কি পরিবর্তন আসবে সেটি এখন আলোচনার কেন্দ্রে। জাপানের নেতৃত্বের এই পরিবর্তন শুধু এই দেশটির জন্যই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি করছে এক নতুন কৌতূহল। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা। কেন্দ্রে কেন্দ্রে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তায় সতর্ক পুলিশ। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করায় এখন বিএনপির লক্ষ্য। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনে যুক্ত হবেন তারেক রহমান। এবং আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। যান চলাচল ও দোকানপাট বন্ধ। স্থানীয় নির্বাচন অফিসে তালা। পুনর্বহাল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এ ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।